SMS ট্যাবে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস থেকে ইতিহাসের উপাদান রূপে জীবন স্মৃতির গুরুত্ব। এই বিষয়টি আমরা আগেই বোর্ডে লিখে নিয়েছি। এরপরে আমরা জাস্ট বিষয়টিকে একটু আলোচনা করে নেব, তোমাদের সামনে ব্যাখ্যা করে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো জীবন স্মৃতি সম্পর্কে প্রথমেই যে বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া উচিত সেটা হচ্ছে জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীমূলক একটি গ্রন্থ, এবং এই গ্রন্থে তিনি তার জীবনের যে কাহিনী সেটাকে লিপিবদ্ধ করেছেন। এবং এই লিপিবদ্ধ করতে গিয়ে তিনি এই যে গ্রন্থ সেই গ্রন্থের এক জায়গায় বলছেন যে জীবন স্মৃতি হচ্ছে জীবনের ছবি আঁকা। এটা কিন্তু কি নয় না, ইতিহাস লেখা নয়। কবি নিজেই কথা বলছেন। সুতরাং ইতিহাসের উপাদান হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটা সন্দেহ স্বাভাবিকভাবেই থেকে যায়। তবে ব্যক্তি ইতিহাস রচনার ক্ষেত্রে এই যে গ্রন্থ, এই গ্রন্থের গুরুত্ব কিন্তু খুব বেশি রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে জীবন স্মৃতি ইতিহাসের সামগ্রিক উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ না হলেও ব্যক্তি ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নাও আমরা ভূমিকাটা ঠিক কিভাবে লিখব। রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীমূলক গ্রন্থ অর্থাৎ আত্মজীবনী জীবন স্মৃতি গ্রন্থে বলেছেন যে আত্মজীবনী হলো জীবনের ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। আসলে লেখক এই গ্রন্থে তার ব্যক্তি জীবনের ইতিহাসটি তুলে ধরেছেন। তাই ব্যক্তি ইতিহাস রচনার ক্ষেত্রে এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এই ইতিহাসটি অর্থাৎ এই যে গ্রন্থ, এই গ্রন্থটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের কথাটা খুব বেশি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন, এবং সেই আলোচনার ফাঁকে ফাঁকেই তিনি তার সমাজ, পরিবার এবং সেই সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী কিছু লেখাও এখানে তুলে ধরেছেন। সেগুলি আমরা পরপর আলোচনা করে নেব। তাহলে দেখিনি পরবর্তীতে আমরা কি লিখছি। প্রকাশকালটা আমরা দেখিনি, এর ঠিক প্রকাশ হয়েছিল কখন এই গ্রন্থটি 1912 খ্রিস্টাব্দে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায়। এই প্রবাসী পত্রিকাতেই এই গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। প্রশ্নে অনেক সময় আসে যে গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, তখন তোমরা লিখবে প্রবাসী পত্রিকা, এবং এই সালটা হচ্ছে অর্থাৎ সময়কালটা হচ্ছে 1912 খ্রিস্টাব্দ। এরপরে দেখে নাও ঠিক গুরুত্ব কতখানি। অর্থাৎ 4 নম্বরে যদি কোনো একটা প্রশ্নে এই প্রশ্নটি এসে থাকে তাহলে তার গুরুত্ব সম্পর্কে আমরা 1, 2, 3 করে 4টে পয়েন্ট করেছি, এবং এই 4টি পয়েন্ট আলোচনা করলেই আশা করি তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে। প্রথমে আমরা যে পয়েন্টটা করেছি সেটা হচ্ছে বাল্যকথা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গ্রন্থটিতে তার বাল্যকালটি অত্যন্ত সুন্দরভাবে এবং চমৎকারভাবে তুলে ধরেছেন। কি বলেছেন সেখানে তিনি না, বাল্যকথায় দেখো এই গ্রন্থে লেখক তার বাল্য জীবনের বিভিন্ন ঘটনা, যেমন চাকরদের অধীনে থেকে বিভিন্ন নিয়মানুবর্তিতা শেখা, শিক্ষা আরম্ভ, ঘরের মধ্যে বন্দি থেকে বটতলা ও পুকুর ঘাটের দৃশ্য দর্শন, এছাড়াও তার হিমালয় যাত্রা এবং বিদেশ ভ্রমণ, এটি মূলত তার যৌবনকাল বা পরবর্তীকালের ঘটনা বিষয়ে তিনি উল্লেখ করেছেন। আমরা বিষয়টি বোঝার সুবিধার্থে এবং তোমাদের যাতে সহজেই মনে থাকে সেই জন্য এই যে পয়েন্টটি, এই পয়েন্টটিকে একটু আলোচনা বা ডিসকাস করে নেব লাইন ধরে ধরে। এই গ্রন্থে লেখক বাল্যজীবনের বিভিন্ন ঘটনা বলতে চাকরদের অধীনে থেকে বিভিন্ন নিয়ম অনুবর্তিতা শেখার কথা বলেছেন। লেখক যে দুজন চাকরের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তারা হচ্ছেন, একজন হচ্ছেন শ্যাম আর একজন হচ্ছেন ঈশ্বর। এই শ্যাম এবং ঈশ্বরের অধীনেই তিনি তার বাল্য জীবনটা কাটিয়েছিলেন বেশিরভাগ সময়টাই। এবং এই চাকরেরা কি করতেন, এই চাকরেরা তাদের সামনে অর্থাৎ এই কবির সামনে বা কবির সঙ্গে আরও যারা থাকতেন তাদেরকে কি করতেন, দেখাশোনা করতেন, এবং দেখাশোনা করার সঙ্গে সঙ্গেই তাদেরকে রামায়ণ এবং মহাভারতের গল্প পড়ে শোনাতেন, এবং যাতে করে তারা এই ছোট্ট বাচ্চা সহজে কী হবে, একটু ফাঁক পেলেই হয়তো বাইরে বেরিয়ে যাবে, এই ভয়টা চাকরদের মনেও ছিল। এই কারণে এই চাকররা কী করতেন, বিশেষ করে শ্যাম তিনি কী করতেন না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ লেখকের ঘরের দরজার সামনে একটি লক্ষণ রেখা টেনে দিতেন, এবং সেই লক্ষণ রেখা সম্পর্কে রামায়ণ বা আরও রামায়ণের যে সমস্ত গল্পগুলি তাকে শোনাতেন, সেই সমস্ত গল্প শোনানোর সময়ে এই লক্ষণ রেখার বিপদ সম্পর্কে আগেই ঠাকুরকে বলে রেখেছিলেন। পরবর্তীকালে তিনি যখন এই রেখাটি দিয়ে দিচ্ছেন তখন তাকে সাবধান করে, অর্থাৎ ঠাকুরকে সাবধান করে বলছেন যে এই রেখা পার হলে কী হবে, কী বিপদ হতে পারে। স্বাভাবিকভাবে ছোটোবেলার মানসিকতা, ঠাকুরেরও মনের মধ্যে ভয় ছিল, এবং ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার এই ঘর থেকে তিনি আর এই লক্ষণ রেখা পার হয়ে বেরোতেন না।
এই যে নিয়মানুবর্তিতা, তার জীবনে যে নিয়মগুলি শেখা, এই নিয়মগুলি প্রাথমিক পর্যায়ে চাকর বাকরদের কাছ থেকে এই ঠাকুর পরিবারের ছেলেমেয়েরা শিখতেন বলেই এ থেকে মনে হয়। এছাড়াও আরেকটা বিষয় এখানে দেখি, লেখকের এই শিক্ষারম্ভের কথা বলা আছে। শিক্ষারম্ভের সম্পর্কে, অর্থাৎ শিক্ষারম্ভ, অর্থাৎ শিক্ষাটা কিভাবে তার আরম্ভ হচ্ছে সেই সম্পর্কে লেখক এই গ্রন্থে পরিষ্কারভাবে অনেক কথা বলেছেন। তবে সমস্ত কথাই কিন্তু এই ছোট্ট পরিসরে তুলে ধরা সম্ভব নয়। আমি তোমাদের দু একটা বিষয় তুলে ধরছি, যাতে করে কি হয় না, যাতে করে তোমাদের এই পয়েন্টটি মনে রাখতে সুবিধা হয়। কেমন না, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তার এই গ্রন্থে যে আমার যে বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ তার যে বড় দুজন সঙ্গী ছিলেন, অর্থাৎ তার দাদারা, তাদের সঙ্গে তার পড়াশোনা গুরু মহাশয়ের কাছে শুরু হয়। এবং এই পড়াশোনা শুরু হওয়ার পর যখন তার বয়োজ্যেষ্ঠরা বিদ্যালয়ে ভর্তি হয়, তার বিদ্যালয়ে যেতে থাকেন, তখন তিনিও কিন্তু বিদ্যালয়ে যাওয়ার জন্য কী করেন, আগ্রহী হয়ে ওঠেন আর কি। তো এই শিক্ষারম্ভ সম্পর্কে তিনি বলছেন যে জল পড়ে পাতা নড়ে, এটাই হচ্ছে তার জীবন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের আদি কবির প্রথম কবিতা। অর্থাৎ এই কবিতা দিয়েই তিনি তার পড়াশোনাটা শুরু করেছিলেন, এই কবিতা অর্থাৎ কবিতা পাঠ শুরু করেছিলেন। এবং এর পরবর্তীকালে তিনি তার স্কুলে যাওয়ার সম্পর্কেও বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি এক জায়গায় এই গ্রন্থে বলছেন যে তার বড়রা যখন স্কুলে যেতে শুরু করে, তখন তাদের দেখা থেকে তার মনেও স্কুল যাওয়ার একটা আগ্রহ জন্মায় এবং তিনি স্কুলে যাওয়ার জন্য কী করতে থাকেন, কাঁদতে থাকেন। এই অবস্থায় তার গুরু তাকে একটি কথা বলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার গ্রন্থে বলেছেন তিনি যে এই সাবধানবাণী, অর্থাৎ তিনি যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন বা তিনি যে কথাটা বলেছিলেন, সেটাই তার জীবনে সবচেয়ে অব্যর্থ একটা ভবিষ্যৎবাণী বলে তিনি উল্লেখ করেছেন। কি সেটা? রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যাওয়ার জন্য কাঁদতে থাকেন। তখন তার গুরু মহাশয়, অর্থাৎ ঘরে যে গৃহ শিক্ষক ছিলেন, তিনি বলেন যে এখন তুমি স্কুলে যাওয়ার জন্য যতটা কাঁদছ, পরবর্তীকালে না যাওয়ার জন্য তার দ্বিগুণ কাঁদবে। এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এটা একেবারে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল এবং এই কারণে তিনি বলছেন যে এমন চরম সত্য তিনি এর আগে শোনেননি বা আর কখনো শোনেননি। যাই হোক, এটা হচ্ছে তার শিক্ষারম্ভ। এছাড়াও ঘরের মধ্যে বন্দি থেকে বটতলা এবং পুকুর ঘাটের দৃশ্য দর্শন বিষয়টি তিনি অত্যন্ত চমৎকারভাবে তার এই গ্রন্থে উল্লেখ করেছেন। যে ঘরটিতে রবীন্দ্রনাথ ঠাকুর দিনের বেশিরভাগ সময় কাটাতেন, সেই ঘরের একটা জানালা ছিল এবং সেই জানালা দিয়ে একটা পুকুর দেখা যেত এবং পুকুরের এক পাড়ে একটি বট গাছ ছিল এবং সেই বট গাছটির এক বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন। দেখতে কেমন ছিল, অনেক ঝুড়ি নেমেছিল সেই বট গাছটি, অনেক বড় ছিল গাছটি, এই সম্পর্কে তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং সেই সঙ্গে বলেছেন যে এই পুকুর ঘাটে যে শান বাঁধানো সিঁড়ি ছিল, সেই শান বাঁধানো সিঁড়িতে প্রচুর মানুষ, অর্থাৎ অনেক লোক সেখানে আসতো কী করার জন্য, স্নান করার জন্য। এবং এই স্নানের বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন, কত লোক কতভাবে যে স্নান করতে পারে তার বিবরণ তিনি দিয়েছেন। তিনি বলছেন, এই লেখক বলছেন যে কেউ এসে একেবারেই খুব তাড়াতাড়ি গায়ে তেল মেখে সঙ্গে সঙ্গে ডুব দিয়ে চলে যেতেন। আবার কারো অফুরন্ত সময় এসে পরে তেল মাখছেন তো মাখছেই, তারপরে অনেকক্ষণ পরে স্নান করে হেলতে দুলতে বাড়ি যাচ্ছেন। আবার কেউ এসে পরে চাপাক করে একটা ডুব দিয়ে স্নান সেরে বাড়ি চলে যাচ্ছেন, কেউ আবার জলে নেমে তর্পণ করছেন। এভাবে নানা বিষয়গুলি তিনি সেই সময়ে তুলে ধরেছেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর তার এই যে জীবনের যে স্মৃতি, এই স্মৃতি পরবর্তীকালে তার অনেক গ্রন্থে বা পরবর্তীকালে তার লেখায় তিনি তুলে ধরেছিলেন। সেরকম একটা স্মৃতির কথা তোমাদের বলতে পারি। তিনি একটা কবিতায় লিখেছিলেন, নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট্ট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট। অর্থাৎ এই বটগাছ সম্পর্কে তার এই স্মৃতিচারণা। পরবর্তীকালে তিনি আবার লিখছেন, মানে পরের পাতায় তিনি আবার লিখছেন যে এই বটগাছটি এখন আর নেই, সেই পুকুরও নেই এবং সেই লোকগুলিও আর স্নান করতে সেখানে আসে না। যাই হোক, তো স্বাভাবিকভাবেই তার এই যে বাল্যকথা, সেই বাল্যকথাটি অত্যন্ত সুন্দরভাবে তিনি তার গ্রন্থে তুলে ধরেছেন। এরপরে আমরা দেখে নেব সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি সম্পর্কে কি তুলে ধরেছেন। এই যে সমাজ এবং সংস্কৃতির প্রতিচ্ছবি, তোমাদের আগেই বলেছি যে গ্রন্থটি মূলত ব্যক্তি জীবনের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে খুব বেশি একটা তথ্য এখান থেকে যে পাওয়া যায় তা নয়, তথাপি এই যে তার বাল্য জীবনের যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলি বর্ণনা প্রসঙ্গে তিনি সমাজের নানা রীতিনীতি এবং সেই সঙ্গে নানা রকম ব্যবস্থার কথা তুলে ধরেছেন। এই সম্পর্কে তোমাদের ছোটোখাটো যেমন বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি আমরাও, যেমন ধরো এই পারিবারিক জীবন, অর্থাৎ
পরিবারের জীবন কিভাবে, পারিবারিক জীবন সেই সময় কিভাবে চলতো এবং পরিবারে কি কি নিয়মকানুন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে যে সমস্ত নিয়মকানুনগুলি উল্লেখ করেছেন, সেই সমস্ত নিয়মকানুন থেকে আমরা মনে করে নিতে পারি বা ধরে নিতে পারি যে বাংলার সমাজে এই ধরনের একটা পারিবারিক নিয়মকানুন সেই সময় প্রচলিত ছিল। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ তিনি প্রাথমিক পর্যায়ে কোথায় ভর্তি হয়েছেন, দুটো ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছিলেন, যেমন ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, তারপরে নর্মাল স্কুলে তিনি ভর্তি হন। এর পরবর্তীকালে তিনি সেই সমস্ত স্কুল ছেড়ে দিয়ে একটা বাংলা মিডিয়াম স্কুলেও ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীকালে তার শিক্ষা ব্যবস্থা ওখানে সমাপ্তি হয়ে যায়। অর্থাৎ তিনি কিন্তু তার এই পড়াশোনাকে বেশি দূর চালিয়ে নিয়ে যেতে পারেননি। বদ্ধ ঘরে শিক্ষা ব্যবস্থায় খুব একটা মানে আগ্রহী হয়ে উঠতে পারেননি। তো যাই হোক, সেই সমস্ত বিষয়গুলি এই তার গ্রন্থ থেকে পাওয়া যায়। এবং তাছাড়াও তিনি এক জায়গায় বলছেন যে তিনি এমনভাবে জীবন কাটিয়েছিলেন যে ছোটবেলায় তারা কিন্তু মোজা পড়ার সৌভাগ্য তাদের হয়নি। অর্থাৎ সেই সময় এত সচ্ছল পরিবারের তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার সত্ত্বেও তিনি কিন্তু অনেক বড় বয়সে এসে মোজা ব্যবহার করেছিলেন পায়ের। তো স্বাভাবিকভাবেই সে সময়ের যে পরিবারের সমাজ ব্যবস্থা, প্রচলিত রীতিনীতি, সেগুলো সম্পর্কে বা পোশাক পরিচ্ছদ সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যায়। তিনি বলেছেন যে পোশাক কিন্তু সেই সময় মানুষ খুব অল্প পরিমাণে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ তিনি যদি বলে থাকেন যে সেই সময়ে তারা খুবই কম পোশাক পরতেন, তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে সমাজের আমাদের দরিদ্র মানুষের অবস্থা কী ছিল। তো যাই হোক, পরবর্তী পয়েন্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে ঠাকুর বাড়ির পরিমণ্ডল। এই ঠাকুর বাড়ির পরিমণ্ডল দেখো, ঠাকুর পরিবারের পারিবারিক ঐতিহ্য, অর্থাৎ পরিবারের যে ঐতিহ্য, আমরা জানি যে ঠাকুর পরিবার তার এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, যে হয়তো সরাসরি বলেননি, কিন্তু তথাপি তার আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে তাদের পরিবার জমিদারি পরিবার, এবং সেই জমিদারি পরিবারে খাজাঞ্চিদের নিয়োগ এবং তাদের আনাগোনা এবং জমিদারি নানা হিসাবপত্রের বিষয়ে বহু মানুষের নিয়োগ, সে সম্পর্কে এই গ্রন্থে আমরা পরোক্ষভাবে অনেক কথাই জানতে পারি। এছাড়া পারিবারিক ঐতিহ্য এবং পরিবারের শিক্ষা ব্যবস্থা, কি বললাম, পরিবারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত বিবরণ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিদ্যালয়ে কতটা পড়াশোনা করেছিলেন সে সম্পর্কে যদিও আমাদের কাছে স্পষ্ট তথ্য নেই, তথাপি তিনি তার বাড়িতে, অর্থাৎ গৃহশিক্ষকদের দ্বারা যে বিভিন্নভাবে উপকৃত হয়েছিলেন, অর্থাৎ গৃহশিক্ষকদের অভাব যে সেই সময়ে ছিল না তাদের এই ঠাকুর পরিবারের বাড়িতে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এই গ্রন্থ থেকে জানা যায়। অর্থাৎ অনেক গৃহশিক্ষক ছিলেন, সেই গানের মাস্টারই বলো আর অন্য শিক্ষকই বলো, প্রচুর গৃহশিক্ষকের ব্যবস্থা সেই সময় যে ছিল, সেগুলি এই গ্রন্থেই আমরা পড়লে বুঝতে পারবো। এছাড়া আর কি আছে, রয়েছে এছাড়াও কাব্যচর্চা সম্পর্কে, কাব্যচর্চা সম্পর্কে বা কবিতা রচনা, এই সমস্ত বিষয় সম্পর্কে এই গ্রন্থে বিস্তারিত বিবরণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলাতেই তিনি তার কবিতা রচনা শুরু করেন তার দাদার সঙ্গে, ঠিক বলবো না, মানে দাদা তাকে এই কবিতা রচনায় অনেক সাহায্য করেছিলেন। সে বিষয়টি তিনি এখানে তুলে ধরেছেন। তিনি বলছেন যে নবগোপাল মিত্র তাদের বাড়িতে একবার এসেছিলেন এবং তিনি তার আগে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলেছিলেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিয়ে তার দাদা নবগোপালকে বলেন যে এই রবি নাকি অনেক কবিতা লিখেছে, এবং তাতে আগ্রহে নবগোপাল তার সে কবিতা শুনতে চান, এবং রবীন্দ্রনাথ অত্যন্ত আগ্রহের সঙ্গে, অতি আগ্রহে তার সে কবিতা তাকে শোনান, এবং সেই শোনার পরে বিস্তারিত আলোচনাও তিনি কী হয়েছিল, অর্থাৎ তারপরে নবগোপাল তাকে কী বলেছিলেন সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা তিনি এই গ্রন্থে করেছেন। পরবর্তীকালে দেখা যায় যে তার এই যে কবিতা রচনা, এই কবিতা রচনার বিষয়ে তাদের পরিবারের একজন, এই যে এই কথাটা বলছি যে পারিবারিক যে তাদের পরিবারের যে গুণীজনের আনাগোনা এবং গুণীজনের সঙ্গে তাদের পরিবারের যে একটা গভীর সম্পর্ক, সুসম্পর্ক ছিল বহু গুণীজনের সঙ্গে, এবং তারা তাদের বাড়িতে আসতেন বা তারাও তাদের বাড়িতে যেতেন। এবং এই কথাগুলো এই গ্রন্থ থেকে অনেক সময়ই বা অনেক পাতায় আমরা জানতে পেরেছি বা জানি, পড়লে তোমরাও জানতে পারবে যে সেই সমস্ত গুণীজনদের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সাতকড়ি দত্ত বলে একজন লেখকের কাছে গেলেন, এবং তিনি তার কাছে সাধারণত মানে ওই কবিতা, অর্থাৎ কবিতা সম্পর্কে শেখার জন্য বলো বা তার যে কবিতাগুলি রয়েছে সেগুলি যাচাই করার জন্য তার কাছে তিনি যেতেন, এবং সেই সাতকড়ি দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে তার কবিতা শোনাতে বলতেন, এবং রবীন্দ্রনাথ কী করতেন, আগ্রহের সঙ্গে তিনি তার কবিতাগুলি শোনাতেন। এবং এই রবীন্দ্রনাথের কবিতা রচনার প্রতিভা কেমন সেটা পরীক্ষা করার জন্য সাতকড়ি দত্ত তাকে কী করতেন না, তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতেন যে আমি দুটো লাইন
বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি, তুমি পরের দুটো লাইন লেখো। এরকম উদাহরণ তিনি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গ্রন্থে দিয়েছেন। যেমন ধরো তিনি বলছেন যে সাতকড়ি দত্ত মহাশয় তাকে দুটো ছন্দের একটা ছন্দ বলে দিলেন। সেটা হচ্ছে যেমন ধরো, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। এর পরের যে ছন্দ বা লাইন সেটি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি লিখতে বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন পরের দুটি লাইন এই ছোট্ট বয়সে লিখছেন। কেমন লিখছে দেখো, তিনি লিখছেন, মণিগণহীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রিয়া করে। এই যে কবির লেখার যে ক্ষুরধার প্রতিভা, এটি কিন্তু এই গ্রন্থের মাধ্যমে তিনি পরোক্ষভাবে তুলে ধরেছেন এবং সেটা তার এই রচনা থেকে আমরা জানতেই পারি। এরপরে আমরা দেখে নেব স্বদেশিকতা। স্বদেশিকতা সম্পর্কে বিস্তারিত বিশাল খুব বেশি যদিও বলা নেই, তথাপি কিন্তু যেটুকু বলা আছে সেটুকু কিন্তু খুব কম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তাদের বাড়িতে স্বদেশিকতার সভা অর্থাৎ স্বদেশী সভাবস্তু, এবং এই স্বদেশী সভা বসাতে আগ্রহী ছিলেন তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যতীন্দ্রনাথ ঠাকুরের সাহায্যে এবং এই যে ঠাকুরের উদ্যোগে এবং রাজনারায়ণ বসুর সভাপতিত্বে তাদের বাড়িতে স্বদেশিকতার সভা বসেছিল। এবং সেই স্বদেশিকতার সভা চলাকালীন ঠাকুর নিজে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সেখানে বা তার পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে অত্যন্ত গোপনে তাদের সেই আলোচনা শুনতেন এবং সেটা একটা লোমহর্ষক পরিস্থিতির সৃষ্টি করত। সে কথাও তিনি তার এই গ্রন্থে তুলে ধরেছেন। এছাড়াও নবগোপাল মিত্র যে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেছিলেন, সেই যে হিন্দু মেলার প্রতিষ্ঠা এবং তার পিছনেও যে ঠাকুর পরিবারের একটা বিশাল ভূমিকা ছিল, সে কথাও তিনি তুলে ধরেছেন এই গ্রন্থে। আমরা সেই বিষয়টাও এই স্বদেশিকতা পয়েন্টে তুলে ধরেছি। আশা করছি যে এই যে 4টি পয়েন্ট রয়েছে, এই 4টি পয়েন্ট তোমরা যদি পরীক্ষায় তুলে ধরতে পারো বা লিখতে পারো প্রশ্নে, তাহলে 4 নম্বরের একটি প্রশ্নের সুন্দর উত্তর হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।